নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখেনছি আজকে সংবাদ শিরোনাম। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব মুসলিম সমাজ। ৬ দফা দাবি নিয়ে কৃষক সভার আন্দোলনে উত্তপ্ত করিমগঞ্জ কৃষি বিভাগের কার্যালয়। সরকারি কার্যালয় থেকে কংগ্রেসের অনুষ্ঠানের নামে অর্থ সংগ্রহ ব্লক কংগ্রেস প্রেসিডেন্টের। জেলার প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ফিউচার আর্থ ও সামাজিক সংস্থার। মণিপুরের জিরিবামে মার ও কুকি লোকের বিরুদ্ধে প্রতিবাদ উপজাতি লোকেদের। উধারবন্দের কাশীপুর প্রথম খণ্ডের সিপাই গ্রামের বেহাল অবস্থা, প্রতিবাদ স্থানীয় জনগণের। বারোপঞ্জিতে রাস্তা নির্মাণ নিয়ে বিধায়কের প্রতারণার শিকার এলাকাবাসী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ স্থানীয়দের। সাংসদ গৌরব গগৈ ও রকিবুল হোসেনের নামে কাছাড়ের সরকারি কার্যালয় থেকে চাঁদা সংগ্রহ। বিভিন্ন সরকারি কার্যালয় থেকে কংগ্রেসের দলীয় প্যাড ব্যবহার করে দুই সাংসদের নামে চলছে অবৈধ চাঁদা সংগ্রহ। কাছাড়ের উধারবন্দে সাংসদ গৌরব গগৈ ও রকিবুল হোসেনের নামে সরকারি কার্যালয় থেকে চাঁদা সংগ্রহ করছে উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়। দলের প্যাড ও রসিদ ব্যবহার করে সরকারি কার্যালয় থেকে হাজার হাজার টাকার চাঁদা সংগ্রহ ব্লক কংগ্রেস সভাপতির। 13 আগস্ট কাছাড়ে আসছেন কংগ্রেসের দুই সাংসদ গৌরব গগৈ ও রকিবুল হোসেন। দুই সাংসদ কাছাড়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যার জন্য বহু অর্থের প্রয়োজন। সেজন্য দুই সাংসদের প্রোগ্রামের জন্য অর্থ চেয়ে রেঞ্জ অফিসের রেঞ্জারকে নিজ পেডে অর্থ সাহায্যের আবেদন সভাপতি পুলক রায়ের। কংগ্রেসের অনুষ্ঠানের জন্য 20,000 টাকার চাঁদা আদায়ের পর ব্লক কংগ্রেস সভাপতি ওনাকে আবার 20,000 টাকা রসিদও দেন। উল্লেখ্য যে পুলক রায় উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি হওয়ার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের অতি ঘনিষ্ঠ লোক। অজিত সিং মন্ত্রী থাকাকালীন সমগ্র জেলাতেই পুলক রায়ের বেশ দাপট ছিল। পূর্বেও একইভাবে জেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অজিত সিংয়ের প্রভাব দেখিয়ে পুলক রায় ধন সংগ্রহ করতেন। এইবার কংগ্রেসের দুই শক্তিশালী সাংসদ গৌরব গগৈ ও রকিবুল ইসলামের নাম ভাঙিয়ে নিজের পুরনো ব্যবসা চাঁদা কালেকশন ফের একবার শুরু করেছেন কংগ্রেসী নেতা পুলক রায়। তার এই কর্মকাণ্ড জনসমক্ষে আসার পর প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কী ব্যবস্থা গ্রহণ করে তাই এখন লক্ষণীয় বিষয়। নিউজ যেটা বার হয় কিছু না কিছু সত্য থাকে। যেটা ঘটছে এটা সত্য যে আমি বাইদি বাই একজন অফিসারের সামনে পড়ে গেছিলাম গিয়া এবং তাকে রিকোয়েস্ট করছিলাম। তাই তখন কইছিলাম যে একটা লিখিয়া কিছু দিলেন, আমি আর সুজা সরভাবে লিখিয়া দিলেছি। আমার সাথে এই ফাইলটা আসিল গাড়ির মধ্যে, টান দিয়া বার করিয়া লিখিয়া দিয়ে আমি রিসিপ্ট দিয়া দিছি এবং আমি অনুরোধ রাখছি যে 13 তারিখের আগে দিবা। 13 তারিখের আমরা একটা আছে ওই বর্ষপূর্তি আছে ব্লক কংগ্রেসের, তো ভালো দিলে অনুরোধ করছি যে আসে। তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না, হয়তো বা তাই দিতেও পারেন না, দিলে নিমু, না নেওয়ার কথা না। এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই। বিগত দিনে এরকম কিছু ছিল না, বা আরও কারোর কাছে আমি যাই নাই আর কি, বা মনে হয় না যাই। আমরা ওয়ার্কাররাই সব কিছু সব করি যাই। দেখা হয়েছিল, হিসাবে কথা হয়েছে এবং ওই কে বা কারা না করলে তো কিছু হয় না, কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে, এরকম কোনো কিছু আমার মধ্যে জানা নেই। মানে কেউ আছে বলে, কিন্তু কোনোভাবে তো এটা হাইলাইট হয়েছে। কত শিবির আছে না, উদাহরণ ব্লক কংগ্রেস সবসময় সংগঠিত, এখানে কোনো বিক্ষুব্ধ নেই, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। একাংশ কর্মী নীরব ছিলেন, নেতৃস্থানীয়রা নীরব ছিলেন। হয়তো বা কারো অসুবিধা ছিল, অসুস্থতা ছিল, বা কারো বাড়িতেও সেই সময় অসুবিধা থাকতে পারে। তো সবাই যে সবসময় কাজ করতেই পারবে এটাও তো ঠিক আমি দাবি করলে ঠিক না। তো যারা আমরা আছি তারা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব। জেলা কংগ্রেস সভাপতি আমাকে এ ব্যাপারে জানতে চাইছেন। আমি যে ঘটনা আপনাদেরকে বলছি সেই ঘটনা ওনাকেও বলেছি এবং আমাকে আমার ভুল হলে যে পদক্ষেপ ওনারা নেবেন সেটা আমি মাথা পেতে নেব, সেটাও আমি আমাদের ব্লক কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কি অফিসিয়াল কোনো শোকজ নোটিশ দেওয়া হয়েছে? শোকজ নোটিশ দেওয়া হয়নি। আমাকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমাকে ফোন করে জানতে চাইছেন গত কালকে দুপুরবেলা, এবং আমি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছি, যেটা সত্য সেটাই বলেছি। আর আমার ভুল হয়ে থাকলে হয়েছে, আর তো কাজ করলে ভুল হয়, হয়তো বা সংশোধনের একটা সুযোগ পাচ্ছি আগামী দিনে, এমনও তো হতে পারে। তো যাই হোক, হয়ে গেছে। 6 দফা দাবি নিয়ে কৃষকের উত্তাল প্রতিবাদ করিমগঞ্জে। সারা ভারত কৃষক সভার উদ্যোগে বুধবার কৃষকরা করিমগঞ্জ কৃষি বিভাগের কার্যালয়ের সম্মুখে ধর্ণা কার্যসূচি পালন করেন।
ধর্ণা কার্যসূচি থেকে আন্দোলনকারী কৃষক সভার নেতারা বলেন, রাজ্য তথা করিমগঞ্জ জেলায় বন্যার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের গৃহপালিত পশু নানান রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে পশু চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দীর্ঘদিন বন্যা থাকায় কৃষকরা হালি চারা রোপণ করতে পারছেন না। সরকার থেকেও পর্যাপ্ত পরিমাণের বীজ প্রদান করা হচ্ছে না। তারা কম সময়ে ফলনশীল শালি ধানের বীজ বিনামূল্যে কৃষকদের প্রদানের দাবি রাখেন। এছাড়াও কীটনাশক ঔষধ, বীজ, কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের প্রদান করতে হবে বলে দাবি জানান। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে স্বজন পোষণ না করে প্রকৃত কৃষকদের নাম তাতে সন্নিবিষ্ট করার দাবি রাখেন কৃষক সভার নেতারা। ধান ছাড়াও বাকি সকল ফলনে এমএসপি দেবার জন্য বলেন কৃষক সভার নেতারা। কেন্দ্র তথা রাজ্য সরকার জলসেচের কথা বললেও করিমগঞ্জে এক যষ্টি জমিতেও যে জলসেচের ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। ধর্ণা কার্যসূচির পর 6 দফা দাবি নিয়ে কৃষি আধিকারিককে এক স্মারকপত্র প্রেরণ করে অবিলম্বে কৃষকদের ন্যায্য দাবি পূরণ করার আহ্বান রাখেন। অন্যথা কৃষকদের স্বার্থে সারা ভারত কৃষক সভা বৃহত্তর আন্দোলনে গড়ে তুলবে বলে জানান কৃষক সভার নেতারা। সমস্ত আসামের সঙ্গে সঙ্গতি রেখে আজকে এই ধর্ণা প্রোগ্রামে আমরা বসেছি। আমরা ধর্ণা শেষে কৃষি আধিকারিককে আমরা আমাদের মেমোরেন্ডাম 6 দফা দাবির ভিত্তিতে যে মেমোরেন্ডাম তা আমরা সাবমিট করব এবং বলবো যাতে উনি বাস্তবসম্মত সদর্থক ভূমিকা গ্রহণ করেন। আজকে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় দীর্ঘদিন থেকে বন্যা, ব্যাপক বন্যা। এই ব্যাপক বন্যার ফলে কৃষকরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কৃষকের গৃহপালিত পশুগুলা মারা যাচ্ছে, অথচ গ্রামাঞ্চলে অতীতে ভেটেরিনারি ব্যবস্থা সামান্যতম যেটুকু ছিল বর্তমানে নেই, যার জন্য কৃষকের পশু, গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি মারা যাচ্ছে, অথচ সরকার এখানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এছাড়া আজকে দীর্ঘদিন বন্যা থাকার ফলে জেলার একটা বড় অংশে কৃষকরা হালি চারা যেটুকু ফেলেছিল বন্যার জলে নষ্ট হয়ে গেছে এবং এখন কৃষকের হাতে বীজ নেই, এবং যেটুকু সামান্য বীজ সরকার থেকে দেওয়া হয়েছে সেগুলো দালাল মারফত, আপনারা নিশ্চয়ই জানেন পঞ্চায়েত নেই, 1 বছর হয়ে গেছে, অথচ এই পঞ্চায়েতের প্রতিনিধিরা এই অফিসের সঙ্গে যোগাযোগ করে কিভাবে বীজ নিয়ে যাচ্ছে কৃষকরা পাচ্ছেন না, অথচ এই বীজ এখন চারা ফেলে দান হবে না। তাই আমাদের দাবি হলো, 6 দফা দাবির মধ্যে একটা দাবি হলো যে কম সময়ে ফলনশীল শালি ধানের বীজ সরকারকে বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দিতে হবে। তারপরে হলো কি, আমাদের দাবি হলো যে কীটনাশক ঔষধ, সার, বীজ, কৃষি যন্ত্রপাতি এগুলা সাধারণ কৃষক যারা প্রকৃত কৃষক তারা পায় না, তাদের হাতে এগুলা দিতে হবে। তারপরে আছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনা নিধি। এটাতে আপনারা জানেন যে সমস্ত রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও হাজার হাজার ভুয়ো কৃষকের নাম আছে। আমাদের দাবি হলো যে এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনায় দলবাজি, দুর্নীতি, স্বজন পোষণ বন্ধ করে যাতে প্রকৃত কৃষক যারা তারা যাতে এই প্রকল্পের আওতায় তাদেরকে নিয়ে আসা যায় সেই দাবি। অন্যদিকে আজকে দেখবেন জেলার একটা বড় অংশ, যে অংশ উঁচু অংশ আপনারা জানেন দুলভচড়া, নিবিয়া, চেরাগি বা ওইসব অঞ্চল বন্যা হয় না, কিন্তু আজকে এই দীর্ঘ খরা, যে খরার ফলে শহরের লোকগুলা এসি ফ্যান চালিয়েও ওরা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আজকে এই জলের অভাবে আজকে জমি খরায় সমস্ত জমি শুকিয়ে গেছে, বৃষ্টি নামছে না। তাই আমাদের দাবি হলো যে জলসেচের ব্যবস্থা। যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন হর ক্ষেত পর পানি হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমাদের জেলায় 1 জায়গায়ও জলসেচের কোনো ব্যবস্থা হয়নি। তাই আমাদের কথা হলো যে কৃষক এবং কৃষিকে রক্ষা করতে হলে জলসেচের ব্যবস্থা করতে হবে। আজকে দেখেন আরেকটা দাবি, আপনারা শুনলে আশ্চর্য হবেন। ছত্তিশগড় আগে ছিল কংগ্রেস, বর্তমানে বিজেপি সরকার। সেই ছত্তিশগড়ের বিজেপি সরকার ওয়াদা দিয়েছিল, যদিও সেখানে এমএসপি মিনিমাম সাপোর্টিং প্রাইস আপনারা শুনলে অবাক হবেন, আসামে ধানের কুইন্টাল হলো 2100 টাকা, আর ছত্তিশগড়ের সরকার 3100 টাকা ঘোষণা করেছে। আসামও মাত্র 170টা সেন্টার আছে, আর ছত্তিশগড়ে আছে 3140টা ধান ক্রয় কেন্দ্র। এটাও আমরা অতীতে দাবি করেছি। এখন যেহেতু আমরা ফ্লাড নিয়ে আমরা মূলত ধর্ণা দিচ্ছি, তাই এই দাবি আনছি না, কিন্তু কৃষক সভা দাবি করছে
যে এমএসপি ঘোষণা করতে হবে এবং ধান ক্রয় মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের সিদ্ধান্তকে নিয়ে সরব মুসলিম সমাজ। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিল করে কেন্দ্র করে রাজ্য জুড়ে মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে রাজ্যের মুসলিম সমাজের লোক। গত 18 জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য ক্যাবিনেট মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। আসন্ন বিধানসভা অধিবেশনে এই আইন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজ্য ক্যাবিনেটের বৈঠকে। সরকারের এই সিদ্ধান্তের পর মুসলিম সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই আইন বাতিল না করার দাবি উত্থাপন করছেন মুসলিম সমাজের সচেতন লোক। সমগ্র রাজ্যের সাথে সাথে কাছাড়েও মুসলিম সমাজের লোকেরা এই আইনের বিরোধিতা করে আসছেন। কাছাড় জেলার সোনাইতে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় এক প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করছে সোনাই অঞ্চলের মুসলিম সমাজের সচেতন লোক। প্রতিবাদকারীরা সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যেও এক স্মারকপত্র প্রেরণ করেন। প্রতিবাদকারীরা সরকারি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন যে 1935 সাল থেকে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন সমগ্র দেশ জুড়ে চলে আসছে, কিন্তু রাজ্য সরকারের হঠাৎ এই আইন বাতিলের সিদ্ধান্তকে তারা ধিক্কার জানান। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার জন্য আসাম সরকারের নিকট দাবি জানান প্রতিবাদকারীরা। ম্যারেজ অ্যাক্ট 1935 এর যেটা অ্যাক্ট ছিল সেটারে আমরা বিলুপ্তি না করার জন্য সরকারের কাছে আজকে আমরা একটা আবেদন করছি। আমরা জানতে পারছি যে বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট বৈঠক করে সেটা বিলুপ্তি করার জন্য একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সেটার জন্য আমাদের যে বিবাহ যেটা আইন যেটা আছে, আমাদের বিবাহর সুবিধা যে কাজী যদি থাকে তাহলে আমরা নির্ধারিত সময়ে আমরা বিবাহ দিতে আমরা সুবিধা হয়। আজকে যদি কাজীদেরকে বিলুপ্তি করা হয় তাহলে আমাদের যারা গরিব সমাজের মানুষ আছেন এবং আমরা মুসলিম সমাজের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়ব, যার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমরা অনুরোধ করছি আপনার সব আইনকে আমরা জোর হাতে আমরা মেনে নিই, কিন্তু আমাদের ধর্ম অনুশাসন নিয়ে যদি আপনি কোনো আইনটা বিলুপ্তি করেন সেটা আমরা মেনে নিব না। আসাম সরকার যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা নিয়ে গোটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 1935 থেকে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ যেভাবে চলে আসছে সেই প্রথাকে বাতিল করার সিদ্ধান্ত সরকার যে নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি মুসলিম সমাজের ক্ষোভ দেখা দিয়েছে। আসাম সরকার এই সিদ্ধান্তকে লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে, তার তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাচ্ছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে পুরান যে সিদ্ধান্ত যেভাবে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদের যে আইনটি ছিল সেটি বহাল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি আমরা পেয়েছি যে বাল্য বিবাহ সম্পর্কে একটি কথা বলা হয়েছে। আমরা বাল্য বিবাহের সব সময় বিরোধিতা করি, এখনো বিরোধিতা করছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করব। বাল্য বিবাহ সম্পর্কে যদি আরো নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কঠোর করার সিদ্ধান্ত থাকে, সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই যে কাজী সিস্টেমকে বাতিল করার যে পরিকল্পনা সেটার কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নেব না। 1935 ইংরেজি হতে এটা ভারতবর্ষে পরিচালিত আছে এবং এই মহারানা থেকে সরকার বাহাদুরকে একটা ফিসও আমরা দিয়া থাকি। এই ফিসের দ্বারা সরকার লাভবান হয় এবং এই বিভাগীয় সংশ্লিষ্ট কর্মচারীগুলোরে বেতনও দেওয়া হয়, কাউকে ভাতাও দেওয়া হয়। এটা সরকারের উপরে আমাদের কাবিনের খরচ বর্তায় না, সরকার কোনো ক্ষতিগ্রস্ত হয় না, সরকার লাভবান হয়। আমাদের পরম্পরা কুরআনের আইন, শরীয়তের আইন এটা ভারতবর্ষতে বহাল থাকতো। আমার আসামে আলী নয়, সর্বভারতে আমাদের কুরআনের আইন এর উপরে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার নাই। যেহেতু মুসলিম পার্সনের ল ভারতবর্ষে মুসলমানের ব্যক্তিগত আইন বলিয়া এটা স্বীকৃতিপ্রাপ্ত আছে, সংবিধানে এটা স্বীকৃতিপ্রাপ্ত। মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুরোধ জানাইয়া যে আমাদের পরম্পরায় এই আইন, ধর্মীয় আইন, মুসলিম সমাজের আইন, নারীর সম্মানের আইন, নারীর অধিকারের আইন এটা চিরবলবৎ রাখিয়া আমাদের শান্তিভাবে স্বাধীনভাবে অধিকার নিয়ে ভারতবর্ষে বসবাস করার অধিকার দেওয়ার প্রার্থনা জানাই।
জেলার প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের করিমগঞ্জ শহরে শিক্ষামূলক ভ্রমণ। ফিউচার আর্থ ও সামাজিক সংস্থার উদ্যোগে করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল দামছড়া সহ বিভিন্ন অঞ্চলের পড়ুয়াদের নিয়ে জ্ঞানযাত্রার আয়োজন করেন। সংগঠনটির কর্মীরা প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের সাথে করে নিয়ে করিমগঞ্জ শহরের রামকৃষ্ণ মঠ ও মিশন, জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা শাসক কার্যালয় সহ বিভিন্ন স্থান ঘুরে দেখান। প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি এই শিশুদের সাথে জেলার বরিষ্ঠ সাংবাদিকরাও বহু সময় কাটান ও তাদের জ্ঞান বর্ধনে সহায়তা করেন। ফিউচার আর্থসামাজিক সংস্থার সভাপতি মৃত্যুঞ্জয় নাথ বলেন, তাদের সংগঠন সমাজের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানসিক বিকাশ ও ভারত সম্বন্ধে জ্ঞান প্রাপ্তির জন্য তারা এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছেন বলেও জানান। কোন ক্লাসে সব এখানে সব কোন ক্লাসে? সব 6 to 5 ইয়ার 6 to 7 ইয়ার। করিমগঞ্জে ঢুকিয়া সবে প্রথম কিরা দেখছো তোমরা? মন্দির দেখছো। কোন মন্দিরটা দেখছো? মিশন, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনটা দেখতে তোমরা কিটা দেখলা? কি জিনিসটা রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বেশি ভালো লাগছে? ভালো লাগছে, ওপর দিয়ে দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগছে। রামকৃষ্ণ মিশন এটা হলো গিয়া খুব সুন্দর বেলুন মোটর আদলে এখানে তৈরি করা হয়েছে। এখানে হলো কি সব সিস্টেমেটিক, স্বচ্ছ, কোনো একটা পাতা পাইছো না। ফুল যেখানে আছে ফুলের গাছের খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। মন্দিরে নীরবতা আছে, এটা সিস্টেমেটিক ওয়েতে তোমরা ভিতরে ঢুকতে পারছো না নিশ্চয়, বুঝছো না? কোনো কথাবার্তা নাই, সাইলেন্ট, চিৎকার চেঁচামেচি কিছু। তারপরে কিনা দেখছো করিমগঞ্জ শহরটা এখানে করিমগঞ্জ শহরটা হচ্ছে একটা বর্ডার শহর, মানে এটার পাশে আছে বাংলাদেশ। এটা জানো নি সবে? কোন ক্লাসে সব এখানে সব কোন ক্লাসে? সব 6 to 5 ইয়ার 6 to 7 ইয়ার। করিমগঞ্জে ঢুকিয়া সবে প্রথম কিরা দেখছো তোমরা? মন্দির দেখছো। কোন মন্দিরটা দেখছো? মিশন, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনটা দেখতে তোমরা কিটা দেখলা? কি জিনিসটা রামকৃষ্ণ মিশন? নমস্কার, আমি দুর্লক্ষা ফিউচার আর্থসামাজিক সংস্থার সভাপতি মৃত্যুঞ্জয় নাথ। আমাদের সংস্থা বিভিন্ন আর্থসামাজিক সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত, তারই একটি অংশ হিসাবে আজ আমাদের দুর্লভছড়ার, দামছড়া, মোকামছড়ার প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদেরকে আমরা এখানে জ্ঞান বর্ধনের জন্য একটি জ্ঞানযাত্রা অর্গানাইজ করেছি, যার মাধ্যমে আমরা ছেলেদের বা মেয়েদের মধ্যে নিমজ্জিত পটেনশিয়ালিটিটাকে আরেকটু যেন প্রস্ফুটিত করতে পারি, তারই একটি ক্ষুদ্র প্রয়াস। এই ক্ষুদ্র প্রয়াসে আমার সঙ্গে সঞ্জু আছে। আমরা ক্ষুদ্র প্রয়াস করছি পটেনশিয়ালিটিটা বাড়ুক, যেন ভারতবর্ষের প্রতি আরেকটু নিমজ্জিত ওরা সেবা প্রদান করুক, ভারতবর্ষের উন্নতিতে ওরা নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, তারই একটি অংশ হিসাবে আজ এই ছোট একটি আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ। এটা আজ এখন পর্যন্ত ওদেরকে দেখানো হয়েছে স্টিমার ঘাট দেখানো হয়েছে, যেখানে বাংলাদেশের একটি ভিউ দেখা যায়। তারপর দেখানো হয়েছে ডিসি অফিসে এখন ঢুকবো, এসপি স্যার যদি দেন পারমিশন ওইখানে যাব, ডিএলএসএতে নিশ্চয়ই আমরা এখন যাচ্ছি। এটাই। বারোপঞ্জিতে রাস্তা নির্মাণ নিয়ে বিধায়কের প্রতারণার শিকার এলাকাবাসী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। উন্নয়নের লক্ষ্যে জনগণের স্বার্থে সরকারের পাশে স্লোগানটি যেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের মুখেই থেকে গেল, বাস্তবে রূপান্তরিত হয়নি আজও। উত্তর করিমগঞ্জের পাথু সুরিগ্রাম গাঁও পঞ্চায়েতের বেদরং পার্ট 2 অন্তর্গত বারোপঞ্জি গ্রামের একটি রাস্তা নিয়ে বারবার বিধায়কের প্রতারণার শিকার হয়েছেন এলাকাবাসী। স্থানীয় জনগণ বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, 2011 সালে প্রথমবার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত নির্বাচিত হওয়ার পরেই এলাকাবাসী অনেক দৌড়াদৌড়ি করে পূর্ত বিভাগ থেকে এই রাস্তার অর্থ বরাদ্দ করালেও বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত তার ভোট ব্যাংকের স্বার্থে এই রাস্তার বরাদ্দ অর্থ কেটে অন্যদিকে দিয়ে দেন। পরে গ্রামবাসী বিধায়ককে বারোপঞ্জিতে পেয়ে একবার আটক করলে তিনি ভুল স্বীকার করে 3 মাসের মধ্যেই উক্ত 2 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2016-এর নির্বাচন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ফের 2016-এর বিধানসভা ও 2021-এর বিধানসভায় পৃথক পৃথক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত রাস্তার কাজ হয়নি।
এদিকে 2024 লোকসভা নির্বাচনের প্রাককালেও এসে আগের 4 বারের প্রতিশ্রুতি পূরণ না করতে পারার জন্য ক্ষমা চেয়ে গ্রামের জনগণকে বলেন যে বিরোধী দলে থাকায় এতদিন কাজের অর্থ বরাদ্দ করাতে পারিনি, তবে এখন সরকারের সঙ্গে গিয়েছি আপনাদের উন্নয়নের জন্য। এখন আর কাজ করার প্রতিশ্রুতি দেব না, বরং কাজ করিয়ে দেখিয়ে দেব। এভাবেই বারবার ভিন্ন ভিন্ন রূপে প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে বিধায়ক কমলাক্ষ প্রতারণা করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন। আপনারা জানেন যে এই যে রাস্তা দেখেছেন, রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তা দিয়ে এখানে 2-3টি গ্রামের মানুষ যাতায়াত করেন এবং প্রতিনিয়ত এখানে 100-150 পরিবার মানুষ রয়েছেন, এই রাস্তার উপর যাতায়াত করতে হয় তাদের। তো আমাদের এই রাস্তাটা স্যাংশন হয়েছিল, অনেক আগে স্যাংশন হয়েছিল, কিন্তু তারপর বিধায়কের সক্রিয় ভূমিকায় সেই রাস্তাটা অন্যদিকে ঘুরিয়ে যায়। সেই সময় আমরা বিধায়ককে এখানে এনে আমরা প্রশ্ন করেছিলাম এবং উনি স্বীকারোক্তি করেছিলেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি সেই দিকে রাস্তাটা দিয়েছি। এবং সেই সময় বিধায়কের প্রতিশ্রুতি ছিল যে আমি 21 নির্বাচনের আগে যে আমি 3 মাসের মধ্যে আপনাদের রাস্তা করিয়ে দেব। তো আমরা ওনার কথা মতো দেখলাম নির্বাচনের 1 সপ্তাহ 10 দিন আগে উনি এখানে আসলেন, বললেন যে রাস্তা আপনাদের হয়ে গেছে, রাস্তার কাজ হয়ে বলে এখানে জেসিবি পাঠাবেন। জেসিবি এখানে আসলো, কিছু মাটি কাটাকাটি হলো। তখন এখানে ভূমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, দেখা গেল ভূমির জন্য রাস্তার কাজ হবে না, এরকম একটা সমস্যা হয়ে গেল। সেই সময় আমার আব্বা 35,000 টাকা দিয়ে এই রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন বিধায়কের প্রতিশ্রুতির উপর, এবং গ্রামের মানুষ ছিলেন সেই সময় 35,000 টাকা দিয়ে রাস্তার জন্য ভূমি কিনে দিয়েছিলেন। তারপর 1 সপ্তাহ একটু মাটি কাটাকাটি করে জেসিবি চলে গেল, নির্বাচনে চলে গেল, আর বিধায়ককে দেখতে পাইনি আমরা। কিন্তু বিধায়কের প্রতিশ্রুতি ছিল, মানে আপনারা একবার ভাবুন কি ধরনের মিথ্যাবাদী একটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এখানে জেসিবি পাঠানো হয়েছে, মাটি কাটানো হয়েছে, তারপর কাজ নেই। এর আগে স্যাংশন হয়েছিল, সেই রাস্তাটা অন্যদিকে কাটিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তারপর উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি করিয়ে দেব। উনি এখন আবার বলেছেন উন্নয়নের স্বার্থে, জনতার উন্নয়নের লক্ষ্যে, জনতার স্বার্থে সরকারের পাশে গিয়েছেন। ভালো কথা, উনি যদি উন্নয়নের স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে এবং জনতার স্বার্থে যদি সরকারের পাশে যান, তাহলে উনার নির্বাচনী এলাকার অবস্থা এত বেহাল কেন? উনি গতদিন কাটিগলায় গিয়ে গলা ধাক্কা খেয়েছেন এবং সেখানে ধাক্কা খাওয়ার পর বলেছিলেন যে আমি উন্নয়নের রাজনীতি করতে আসছি, অন্য কিছুর জন্য না, আমি উন্নয়নের রাজনীতির জন্য কাটিগলায় আসছি। ভালো কথা, উন্নয়নের রাজনীতি করার জন্য উনি কাটিগলায় যাচ্ছেন এবং সেখানে বর্তমান বিধায়ক রয়েছেন যেখানে খলিলুদ্দিন মজুমদার, কিন্তু উনার বিধানসভার যে অন্তর্গত বর্তমান উনি যে নির্বাচনী এলাকার বিধায়ক, সেই এলাকার অবস্থা বেহাল, সেই খবর উনি নিচ্ছেন না। আজকে আমরা আপনাদের মাধ্যমে যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মুখ্যমন্ত্রী উন্নয়নের স্লোগান দিয়ে বেড়াচ্ছেন, আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দেখুন আজকে রাস্তার কি বেহাল অবস্থা। আজকে আমরা দেখি যে দিল্লি থেকে করিমগঞ্জ পর্যন্ত বা ডাক ডোল পিটিয়ে আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হয় এবং বলা হয় অমৃতকাল চলছে। এটা অমৃতকাল নাকি? এটা এমন অমৃতকাল চলছে। আব্দুর রশিদের হাউস অফ আব্দুর রশিদ ও আব্দুল হান্নান দুইজনের, কিন্তু এই রাস্তাটা যখন স্যাংশন হয়েছে, স্যাংশন হওয়ার পরে আমরা বিধায়ক কমলাক্ষ দেপুর হাইছো তাইন এখান থেকে অন্য জায়গাতে কনভার্ট করিয়া রাস্তাটা নিয়ে হাত ধরাই। এই রাস্তাটা হলো কি বেডরুম পার্ট 2, এখানে স্টার্টিং বেডরুম পার্ট 2 এবং 1370 নম্বর শিশু কল্যাণ এলপি স্কুল, শেষ হয়েছে গিয়া বাসবাড়ি হাউস অফ ময়না মিয়ার বাড়ির সামনে। তাই নি কেন এখানে কন্ট্রাক্টর তাকে লইয়া সম্পূর্ণ মানুষ আসলা সমান তাই আমরা কইছেন যে আমার এটা ভুল হয়ে গেছে, আর এটা আপনারা আল্লাহ আস্তে আমার মাফ দেন। আর আমি 1 মাসের ভিতরে মানে ওইখানে টেকার কোনো পরিমাণ নাই, আমি আপনার রাস্তা কাজ করাইয়া ডালাই করিয়া দিলাম। এখানে 2 কিলোমিটার জায়গা রয়েছে, 2 কিলোমিটার জায়গা আমি পুরা ডালাই করিয়া কাম করিয়া দিলাম। আর আপনারা আমারে এই রাস্তাটা ছাড়বেন, এখন কাজ ধরে হয়ে গেছে জায়গা, ওটা ওই যাও, আর এটা আমি 1 মাসের মধ্যে করে লিয়ার হইয়া তাই তো গেছেন। যাওয়ার পরে 1 পিরিয়ড গেছে, এরপরের পিরিয়ড গেছে, এখন আরেক পিরিয়ড টান যার। গত ওই যে লোকসভা ভোটের কদিন আগে তাই আইসইন আমরা এখানে শুক্রবার দিন আইয়া মসজিদও কইছেন যে আমি তো গেছি দেশের উন্নয়ন কাজর লাগিয়া সরকারের কিনারও, সরকার আগে কইছে খরিয়া খরমু, আর এখন কইমু খরিয়া দিমু, এখন কইমু খরি লইমু, ও কথাটা তাই কইছেন। এখানে ওই যে কালবারটা ভাঙ্গা দেখছেন আমরা, এখানে ওজন মানুষ সরিয়া ওখানে আতুত ভাঙছে, তাই কইছেন আমি ঠিক আছে কেন উপস্থিত সময় লাগে আমি কালবারটা 2টা পাইপ দিয়া এগুলো খরিয়া দিলাম, আর উপস্থিত আপনারা সোলার লাগিয়া গাড়ি লাগাইয়া মাটির খাসটা করিয়া দিলাম, যে জায়গা বেশি নরম ওটা সেন্টিমেন্টি ফেলাইয়া একটু দিলাম, আর আমি সেনশন আনিয়া ওটা খাসটা করিয়া দিলাম। এখন তাই ইলেকশনের আগে 5 টাইম দিবার কথা আছিল, তাও দিছেন না, গাড়িও দিছেন না, কিচ্ছু নাই, কোনো কাজ নাই। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ।
পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস
হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। মণিপুরের জিরিবামে মার্গ ও কুকি লোকের বিরুদ্ধে প্রতিবাদ। আসাম পুলিশ সহ ডিজিপি জিপি সিং এর বিরুদ্ধে স্লোগান। কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর গুলির সংঘর্ষে 3 মার্চ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের পর এইবার মণিপুরে আরম্ভ প্রতিবাদ। ভুয়া এনকাউন্টার করে আসাম পুলিশ 3 নিরীহ মার্চ যুবককে হত্যা করার অভিযোগ উত্থাপন করে মণিপুরের জিরিবাম জেলার ছোট বেকরা অঞ্চলে মার ও কুকি সহ বিভিন্ন উপজাতি লোকের উত্তাল প্রতিবাদ। হাতে হাতে প্লেকার্ড নিয়ে আসাম পুলিশ হায় হায় ভুয়া এনকাউন্টার বন্ধ করো সহ বিভিন্ন স্লোগান দিয়ে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে 3 মার্চ যুবকের মৃত্যুর প্রতিবাদ জানায় মণিপুরের মার কুকি সহ উপজাতি লোকেরা। প্রতিবাদকারীরা অভিযোগ করে বলেন, আসাম পুলিশ 3 মার্চ যুবককে উগ্রপন্থী সাজিয়ে ভুয়া এনকাউন্টার করে হত্যা করেছে। শীঘ্রই এই ঘটনা নিয়ে সঠিক তদন্ত করে আসাম সরকার সহ কেন্দ্রীয় সরকার ন্যায় প্রদান না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঙ্কার প্রদান করে মণিপুরের মার ও কুকি উপজাতি লোকেরা। আসাম পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে তারা বলেন, অটো থেকে 3 যুবককে গ্রেফতার করার সময় তাদের কাছে কোনো মারণাস্ত্র ছিল না। পুলিশ মারণাস্ত্র রেখে 3 যুবককে গ্রেফতার করেছে। রাতের আধারে এক নাটক রচনা করে পরিকল্পিতভাবে 3 নিরীহ যুবককে গুলি করে পুলিশ হত্যা করেছে বলে অভিযোগ উপজাতি লোকদের। উল্লেখযোগ্য যে 16 জুলাই কাছাড়ের ধলাইয়ের গঙ্গানগর থেকে মারণাস্ত্র সহ 3 মার্চ যুবককে গ্রেফতার করে কাছাড় পুলিশ। 17 জুলাই ভোরবেলা 3 মার্চ যুবককে নিয়ে ভুবন পাহাড়ে অভিযান চালাবার সময় 3 মার্চ যুবকের মৃত্যু হয়। ঘটনার পর কাছাড় জেলা পুলিশ সুপার দাবি করেন যে মৃত 3 যুবক মার জঙ্গি সংগঠনের সদস্য ছিল, কিন্তু পুলিশের এই দাবি মেনে নেয়নি মৃত 3 যুবকের পরিবার সহ মার সম্প্রদায়ের লোকেরা। ঘটনাটি নিয়ে হাইকোর্টে যায় মৃত 3 যুবকের পরিবারের লোক। ভুয়া এনকাউন্টারে 3 যুবকের হত্যার অভিযোগ এনে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে রিট পিটিশন দাখিল করেন মৃতের পরিবার। গত 24 জুলাই ও 26 জুলাই উচ্চ ন্যায়ালয়ে এই মামলার প্রথম ও দ্বিতীয় শুনানি হয়। 2 আগস্ট এই মামলার তৃতীয় শুনানি অনুষ্ঠিত হবে। 2 আগস্টের পূর্বে আসাম সরকার মৃত 3 যুবকের কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট সহ পোস্টমর্টেম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবার কর্তৃক মৃত যুবকদের দেহ গ্রহণ করতে অস্বীকার করায় মৃতদেহ 3টি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের মর্গে রাখার নির্দেশ দিয়েছে আদালত। Today's protest, we've been doing a rally. So 3 of our brothers have died, brutally murdered by the Assam police, and we're so outraged. And so what we're demanding is, we want justice according to the law. All those Assam police who has committed all those heinous crimes against our fallen brothers, 3 of our brothers has died. They're still remaining in the morgue of Silchar Medical College, gone with our country, like in terms of political and, I know in Manipur, like there has been ethnic clashes between the Meiteis and the Kukis, but they shouldn't have done that, So who's gonna give us justice? Are you gonna give us justice? So we are urging the Assam government and the government of India to deliver us justice as soon as possible.
That's what we're asking. That's what we're demanding. Otherwise, we're not gonna remain silent. We're not gonna shut our mouth, you know. What is the government of India thinking? Like we're a bunch of fools? We're not. I'm guaranteeing you that we're not a bunch of fools. So we are demanding justice to be served as soon as possible. Otherwise, we are not gonna remain silent. If you committed a crime, like you have to admit it, right? Like there's a lot of these political, political backup and all these things. Everybody knows it. I don't have to elaborate and say it. So my message is that justice is to be delivered and served as soon as possible. All those culprits, all those Assam police, to be booked according to the law and then punished in accordance with the crimes they committed. Aren't they human beings? Are they cows? উধারবন্দের কাশীপুর প্রথম খণ্ডের সিপাই গ্রামের বেহাল অবস্থা, প্রতিবাদ স্থানীয় জনগণের। উধারবন্দের কাশীপুর প্রথম খণ্ডের সিপাই গ্রামে সরকারি নল আছে, কিন্তু সেই নলে নেই পানীয় জল, নেই কোনো যাতায়াতের সুব্যবস্থা। অন্যদিকে সুদীর্ঘ বছর থেকে শিলচর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা এই গ্রামটিতে বসবাসকারী 300 পরিবারের চলাচলের পথ সহ ইএনডি বাঁধের প্রায় 100 মিটার বাঁধটির মেরামতের অভাবে এক পশলা বৃষ্টি জমা জলের কারণে প্রায় জায়গায় ফাটল দেখা দিয়েছে। হাঁটু জমা জলে বসবাস করতে হচ্ছে। 2022-এর বন্যায়ও বহু ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, অথচ আজ পর্যন্ত তারা সরকারি সাহায্য সহায়তা পান নাই বলে অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগী জনগণেরা। সেই সঙ্গে এখানে জল জীবন মিশনের অধীনে নল আছে, কিন্তু নলে জল আসছে না, অথচ তাদের কাছ থেকে সরকারিভাবে মাসিক অর্থ দিয়ে যাচ্ছে। তাই ওনারা একটি নতুন পিএইচই প্ল্যান্ট সহ এই বেহাল ইএনডি বাঁধের মেরামতের জন্য উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ কাছাড়ের জেলা শাসকের কাছে বিনম্র অনুরোধ জানান। জলের কারণে মানে ফুরকির জল আছে, এইগুলা জল আমরা লাম দিয়ে খাইয়া, আর এইগুলা জল খাইয়াও দেখো গোটা গাটা মানে ফেসের মধ্যে গোটা আই গেছে। প্রায় 5-6 মাস হয়ে গেছে আমরা জল খাইয়ান না। মাসে মাসে তো 100 টাকা করে নেন তারা জল লাগিন পিএইচইরা আইয়া, তো আমরা তো 100 দিয়ার, কিন্তু জল তো আর পাই না। তারা এখন মেশিন নষ্ট, এখন তারা পাইপ পাটি গেছে, এরকম কোনো আর কি তারা পাইপ টাইপ ঠিক করেন না, আর এর কারণে আমরা এই ফুরকির জল খাইয়ার। এই ফলাটে বিগত 22-এর গুলা তো আমরা হারতেছি। ইএনডি তোমার জল নাই করি, প্রোটেকশন নাই করি, এন্ডিত মাটি উঠি নাই করি, জল সাফর যাবা ফায়ার ঢুকি যায়, জল ঢুকিয়ে আমরা বর্তমানে এটা তো হাতার পানি জল হয়, আমরা কলা গাছ কাটিয়ে বুর বানাইয়া কোনো যাওয়া করি। আমরা তো জলের সমস্যা, আজ প্রায় 5 মাস হইল আমরা কোনো সাপ্লাই জল পাই না। এর মাঝে ফ্ল্যাটে ফুসকরে ডুবিছিল, তা জল আমরা সব সময় পান করি। বাচ্চা কাচ্চা সবের গায়ে অ্যালার্জির মতো গোটা কাটা ফুটিয়ে আমরা বহুত কষ্ট হই। বর্তমানে এখন আমরা কোনো জলের জল নাই, উপায় নাই। পেয়েছিল লাইন গাড়া আছে, কিন্তু তারা জল দেয় না। আমরা সবই গরিব মানুষ, খেত কিছু করে কাজ করে খাই, আর কিন্তু বিকালে আমরা জল কিনে খাইতে পারি না, সেই কারণে আমরা এই কষ্ট। আর তারা মাসে মাসে 100 করে আমরা বিল উঠাই আনে, কিন্তু তো তারা জল দেয় না। জল আইলে পরে পানি সব বা ডুবে, এরপরে আমরা বাড়িতে সব সাঁতার জল হয়ে যায়, একটা পুষ্করিণীও বালা থাকে না, খাওয়ার পানির জলের কোনো ব্যবস্থাও থাকে না। এরপরে আমরা বারে বারে অভিনন্দন করছি, জানাইছি যে আমরা এই সাহায্য করো, আমরা সাহায্যকারী একদিনে কোনোজনকে পাই না। এমনি এখান থেকে কইবা নথিপত্র কাগজে সেই জেরেস দেও, ঠিকানে গিয়া কিচ্ছু নাই। দিলা শিলচর সার্কেল কই উদারবন যাও, উদারবন গেলে কই শিলচর যাও, সেটেলমেন্টে যাও, ডিসি যাও। তো এগুলো দিলে কইছে তার এটা করা না, যেন ভাঙ্গিছে বাঙ্গাটা করা। আমি আর কোথাও মাতিছি না, কইছে যেদিন প্লাট করে আমি ভিডিও করে রাখছি, পানি উঠে যাওয়া গেছে না দিয়া সেইখান কইছে না আমার যেন বাঙ্গা ওখান করা, যেখান বাঙ্গা ওখান করা আমারে কইছে। আবু আছে রাস্তা গাঁৱৰ মাসে জানে না, মিছা মাতে নাস্তা গাঁৱৰ মাসে কইবা। ওই জল ঢুকতে তো ঢুকি যায় তোমার 1-2 দিনে, আর ভাঙ্গিছে আমার এখানে ভাঙ্গিছে না করে উপরে দিয়ে জল গেছে, হুত গেছে, গড় বাড়ি পর্যন্ত গেছে। আছে আবু চিহ্ন আছে, আবু দেখাইতাম, ওই কোনো মিছা মাত না, আমার গড় পর্যন্ত গেছে। আমরা এই কালভাটা কত বছর দিন ভাঙ্গা, একে তো আর কত বছর থেকে আগর মরিব গুলো আসলা খুব ভালা,
খুব বালা মরিবার না কাম করে কোনদিন কোনো কৈফত হয়েছে না এখন নয়া নয়া মরু বেরিয়েছেন এটা একদম মানে হুয়ার বুয়া আইয়ার দাম গাদ্দারি গাদ্দারি আরো সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।